আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মোটামুটি 441 ধারা পর্যন্ত আলোচনা করছি। আলোচনা করা আমাদের মোটামুটি 441 ধারা পর্যন্ত শেষ। যেহেতু 9টা 46 বাজে, অনেকটা সময় চলে গেছে, 15-16 মিনিট। আমরা একটু আজকে আলোচনা করব 390 ধারা থেকে। 390 ধারা, 390 ধারায় বলা হয়েছে দস্যুতা। একটা প্রশ্ন করা হয়েছিল, বলপূর্বক গ্রহণ কোন ক্ষেত্রে দস্যুতা হিসেবে গণ্য হয়। 383 ধারার যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো কোন ক্ষেত্রে 390 ধারার 392 ধারা, 393, 394, 398 ধারার অপরাধ হিসেবে গণ্য হবে, কোন ক্ষেত্রে? এটা তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো, তাৎক্ষণিক মেরে ফেলা বা মেরে ফেলার প্রস্তুতি নেওয়া, এইগুলা কার্যক্রম যদি করা হয় তাহলে কি হয়? ওই সকল বলপূর্বক গ্রহণ অথবা চুরি কি হয়, আপনার দস্যুতায় পরিণত হয়। দস্যুতা কি? তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকে, তাৎক্ষণিক। অর্থাৎ আপনি যে কাজটা করবেন, কাজটা করার সাথে সাথে মৃত্যুর ভয় থাকবে, অথবা গুরুতর আঘাতের ভয় থাকবে, গুরুতর জখমের ভয় থাকবে। এই সকল ভয় যদি থাকে, কি হবে তখন? ওটা বলপূর্বক গ্রহণ থাকবে না, অথবা চুরিও থাকবে না। সেই চুরি অথবা বলপূর্বক গ্রহণ কি হবে? অটো-দস্যুতায় গণ্য হবে। ধারা 390। ধারা 391 ডাকাতি। দস্যুতা করার ক্ষেত্রে যদি সদস্য 5 বা ততোধিক হয়, তাহলে সেই দস্যুতা ডাকাতি হিসেবে গণ্য হবে। ধারা 391। শাস্তি ধারা 392, দস্যুতার শাস্তি। ধারা 393, দস্যুতা অনুষ্ঠানে যদি উদ্যোগ গ্রহণ করা হয় বা প্রস্তুতি নেওয়া হয়, তাহলে শাস্তি। ধারা 393। ধারা 394, দস্যুতা অনুষ্ঠান কালে যদি স্বেচ্ছাকৃতভাবে কাউকে আঘাত দান করা হয়, তাহলে আমরা পড়ছিলাম 382 ধারায়, মনে আছে? যে 382 ধারায় পড়ছিলাম যে চুরি করার ক্ষেত্রে যদি কি করা হয়, কোনো রিভলভার সহ, কোনো মারাত্মক অস্ত্র সহ, বা কোনো উম, আপনার বিদেশি অস্ত্র সহ যদি কি করা হয়, চুরি করার যদি প্রস্তুতি গ্রহণ করা হয়, তাহলে কি হবে? সেটা চুরি হবে। কিন্তু চুরি করার ক্ষেত্রে যদি সেই অস্ত্র দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, তাহলে 394 ধারায় চলে যাবে, অথবা 392 ধারায় শাস্তি চলে যাবে। অর্থাৎ দস্যুতা অনুষ্ঠানকালে, দস্যুতার অপরাধ অনুষ্ঠানকালে যদি কাউকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা হয়, তাহলে 394। আর যদি দস্যুতা অনুষ্ঠানকালে যদি দস্যুতা অনুষ্ঠান করা হয়, তাহলে শাস্তি হবে 392। তাহলে 394, 395 ধারায় বলা হয়েছে ডাকাতির শাস্তি। 396 খুন সহ ডাকাতি। অর্থাৎ 5 জন, 7 জন, 10 জন ব্যক্তি মিলে ডাকাতি করতে গেছে। ডাকাতি করতে যাওয়ার পরে 2 দিন আগেও একটা খবর দেখলাম। খবরে ডাকাতি করার ক্ষেত্রে একজন বৃদ্ধ মানুষকে কি করা হয়েছে? মেরে ফেলা হয়েছে। অর্থাৎ গরু ডাকাতি করতে গেছে, বা 8 জন 10 জন ব্যক্তি, যাই হোক, ঘটনা সঠিক বলতে পারবো না। ফেসবুকে দেখলাম যে আপনার ডাকাতি করছে, ডাকাতি করার ক্ষেত্রে একজন বৃদ্ধ বয়স্ক মানুষকে কি করছে? মেরে ফেলছে। তাহলে কি এটা খুন সহ ডাকাতি হবে। ধারা 396। এখানে যে মামলাটা রুজু হবে, কি মামলা রুজু হবে? ডাকাতির মামলা। কারণ 5 জন 10 জন ব্যক্তি মিলে বা 6 জন 7 জন ব্যক্তি মিলে কি করছে, ওই বৃদ্ধ মানুষটার যে গরু ছাগল গুলা ছিল বা গৃহপালিত যে পশুগুলা ছিল, সে পশুগুলো নিয়ে গেছে, সেই সাথে ওই ব্যক্তিটাকে কি করছে? মাইরা ফেলছে। এখন খুন সহ ডাকাতির ক্ষেত্রে অপরাধ ধারা 396। ধারা 396 আর কত, 34 ধারা, ওই যে দণ্ডবিধি আইনে 34 পড়ছিলাম, যে একই উদ্দেশ্য সাধন কল্পে কতিপয় ব্যক্তি কর্তৃক কোনো কৃত কাজ বা কৃত কোনো আহ কি সম্পাদিত কোনো কার্যাবলী। ধারা 34। যখন খুন করা হবে, খুনের ক্ষেত্রেও 34 ধারা যাবে। যখন 5 বা ততোধিক ব্যক্তি বা 2 বা 3 জন ব্যক্তি মিলে যদি কোনো কাজ করা হয়, সেক্ষেত্রে কি অপরাধের সাথে 34 ধারা যাবে। কত ধারা? 34। দণ্ডবিধির 34 ধারা। তাহলে 396 খুন সহ ডাকাতি। 397 মারাত্মক মৃত্যু বা গুরুতর জখমের প্রস্তুতি সহকারে যদি ডাকাতি বা দস্যুতা করা হয়, তাহলে শাস্তি 397। 398 ধারায় বলা হয়েছে মারাত্মক অস্ত্র সহকারে যদি কি করা হয়, ডাকাতি অনুষ্ঠান করা হয়, অথবা দস্যুতার মতো কোনো অপরাধ অনুষ্ঠান করা হয়, তাহলে শাস্তি 398। 399 ডাকাতির মতো অপরাধ করার জন্য যদি কি হয়, প্রস্তুতি নেওয়া হয়, বা ডাকাতির মতো কোনো অপরাধ যদি অনুষ্ঠানে উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে শাস্তি 399। আর দস্যুতার ক্ষেত্রে 393। তো 393, 399। 400 ধারায় বলা হয়েছে ডাকাতের দলভুক্ত হওয়া। কি হওয়া? ডাকাতের দলভুক্ত হওয়া। ডাকাতের সাথে চলাফেরা করা, উঠা বসা করা, খাওয়া দাওয়া করা, মেলামেশা করা, তারা যেখানে যায় তাদের সাথে যাওয়া, এই বিষয়গুলোই কি ডাকাতের দলভুক্ত হওয়া। ডাকাতের দলভুক্ত হওয়া ধারা 400। আর চোরের দলভুক্ত হওয়া অথবা দস্যুতার দলভুক্ত হওয়া ধারা 401। ধারা 402 বলা হয়েছে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হওয়া। আমরা রাত্রে ডাকাতি করতে যাব, 8 জন 10 জন ব্যক্তি মিলে এক জায়গায়
সমাবেত হয়েছি বা এক জায়গায় কি দাঁড়ায় আছি, এক জায়গায় অবস্থান করছি, এক জায়গায় অবস্থান করছি, এটাই কি ধারা 402 এর শাস্তি। ধারা 403 অসাধুভাবে আত্মসাৎকরণ, ধারা 404 মৃত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ, ধারা 405। 405 ধারায় বলা হয়েছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আপনি অপরাধমূলক কোনো কাজ করবেন, সে কাজের ক্ষেত্রে কি হবে, বিশ্বাসের ভঙ্গ হবে, বিশ্বাস ভঙ্গতা হবে। কি হবে, দুইজন ব্যক্তির মধ্যে যে বিশ্বাসতা থাকার কথা, যে বিশ্বাস থাকার কথা, সেই বিশ্বাসটা ভঙ্গ হবে, নষ্ট হবে। সেক্ষেত্রে কি হবে, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হবে। যেখানে যেখানে কোনো বিশ্বাস নাই সেখানে কি হবে, অপরাধমূলক আত্মসাৎ বা অসাধুভাবে আত্মসাৎ, ধারা 403। আর যদি বিশ্বাস ভঙ্গ হয় তাহলে ধারা 405। 405 হলো সংজ্ঞা। আর 406 ধারা থেকে 409 ধারা পর্যন্ত বিশ্বাস ভঙ্গের শাস্তি। এখন সরকারি যে আমরা কর্মচারী আছি, অথবা সরকারি যে কর্মচারী হোক না কেন, ওই সরকারি কর্মচারী কি সরকারের আহ সরকারের বিশ্বস্ততা, সরকারের কি, সরকার আমাদেরকে বিশ্বাস করে, আমরা সরকারের কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। এই কর্মচারী হিসেবে সরকার আমাদেরকে কি বিশ্বাস করে, বিশ্বাস করে আমাদের নিয়োগ দিচ্ছে তার কার্যাবলী সম্পাদন করার জন্য। এখন আমি ব্যাংকের কর্মচারী, ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের দারোয়ান, ব্যাংকের পিয়ন বা ব্যাংকের কোনো যে কোনো অফিসার বা ব্যাংকের যে কোনো কর্মচারী, আমার দায়িত্ব কি ব্যাংকের কার্যাবলী সম্পাদন করে। এখন ব্যাংকের কার্যাবলী সম্পাদন করার ক্ষেত্রে যদি আমি কিছু অর্থ আমার পকেটে ঢুকে ফেলি, সেটা কি হলো, সরকারি কর্মচারী হিসেবে বা ব্যাংকার হিসেবে কি হলো, আমি যে এই যে টাকাটা যে আমি নিয়ে নিলাম, এই টাকাটা কি করলাম, বিশ্বাসভঙ্গতা করলাম, কার সাথে, সরকারের সাথে। আমাকে যে বিশ্বাস করে সেই বিশ্বাসটা আমি নষ্ট করলাম, সেক্ষেত্রে আমার অপরাধ হবে কত, ধারা 409। ধারা 409, তাহলে ধারা 406। ধারা 406 বলা হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। ধারা 407 বাহক, ঘাটওয়াল, এই সকল ব্যক্তি কর্তৃক যদি কোনো বিশ্বাসভঙ্গ করা হয় তাহলে শাস্তি ধারা 408। ধারা 407, ধারা 408, ধারা 408 বলা হচ্ছে কেরানি অথবা চাকর কর্তৃক, আপনার যে কেরানি আছে অথবা আপনার বাড়িতে যে চাকর আছে, এই চাকর বা কেরানি কর্তৃক যদি কোনো অপরাধমূলক বিষয় ভঙ্গ করা হয় তাহলে শাস্তি ধারা 408। ধারা 409 ব্যাংকার, বণিক, আড়তদার, দখলদার, এই সকল যারা আছেন, অ্যাটর্নি, তারপর আপনার বিভিন্ন প্রতিনিধি, বণিক, যারা বড় বড় ব্যবসা করে, এদের সাথে সংশ্লিষ্ট যারা থাকেন তারা যদি বিশ্বাসভঙ্গ করেন তাহলে তাদের অপরাধ ধারা 400 কত নয়, ধারা 409। ধারা 410, 10-এ বলা হয়েছে চোরাই মাল। চোরাই মাল বলতে কি বোঝায়, 5 ধরনের মাল: চুরি করা মাল, বলপূর্বক গ্রহণ করা মাল, দস্যুতার মাল, তারপরে অসাধুভাবে আত্মসাৎ কৃত মাল, তারপরে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করার মাল, এই সকল মালকে চোরাই মাল হিসেবে গণ্য হয়, ধারা 410। ধারা 411, যে ব্যক্তি চোরাই মাল অসাধুভাবে গ্রহণ করে তাহলে তার শাস্তি, ধারা 411। ধারা 412-তে বলা হচ্ছে ডাকাতির মালামাল যদি কোনো ব্যক্তি অসাধুভাবে গ্রহণ করে তাহলে তার শাস্তি, তারা ধারা 412। ধারা 413, 13-তে বলা হয়েছে চোরাই মাল যদি ক্রয় বিক্রয় করা হয়, যে ক্রয় করবে অথবা যে ব্যক্তি বিক্রয় করবে তাদের অপর, ধারা 413। ধারা 414, ধারা 414-তে বলা হয়েছে এই চোরাই মাল গোপন করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সহায়তা করে তাহলে তার অপরাধ, ধারা 414। ধারা 414। ধারা 415, 15-তে হলো প্রতারণার সংজ্ঞা কি, প্রতারণার সংজ্ঞা, প্রতারণা বলতে কি বোঝায়, প্রতারণার সংজ্ঞা, ধারা 416 অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণার সংজ্ঞা, শাস্তি, ধারা 417 প্রতারণার শাস্তি 17। আর অপরের রূপ ধারণ পূর্বক যদি কোনো প্রতারণা করা হয় তাহলে তার শাস্তি, ধারা 419। ধারা 420-এ বলা হয়েছে আপনি কোনো ব্যক্তির কোনো সম্পত্তি বা কোনো মূল্যবান জামানত বা কোনো অর্থ বা কোনো টাকা পয়সা কি করছেন, আপনি কোনো ব্যক্তির থেকে নিয়েছেন, আপনি প্রবৃত্ত করে, অর্থাৎ তাকে বুঝায় বা তার মনের ভিতরে আপনার প্রভাবটা খাটায় কি করছেন, তার কাছ থেকে আপনি কিছু টাকা আদায় করে নিচ্ছেন, বলছেন 2-4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পরে আমি তোমার টাকাটা দিয়ে দেবো। এখন আপনি দেওয়ার ক্ষেত্রে যদি গড়িমসি করেন তাহলে সেটা আপনার 420, 420 ধারার অপরাধ হবে, ধারা 420। ধারা 425, 25-এ বলা হয়েছে কোনো ব্যক্তির যদি আপনি অবৈধ লোকসান করেন বা ক্ষতি করেন সেটা কি হবে, আপনার অনিষ্ট হবে। এই অনিষ্টর আবার ভাগ আছে, 10 টাকা, 50 টাকা, 100 টাকা বা ততোধিক টাকা। এই যে আপনার ক্ষতি বা অনিষ্ট, এই অনিষ্টর যে নির্দিষ্ট পরিমাণ আছে, পরিমাণ অনুযায়ী আবার অপরাধের বা এই পরিমাণ অনুযায়ী যে অপরাধটা হবে সেই অপরাধের আবার শাস্তির ভিন্নতা আছে। ধারা 426 অনিষ্ট সাধন যে ব্যক্তি করে তার শাস্তি, ধারা 426। ধারা 427 50 টাকা পরিমাণ যদি কোনো ব্যক্তি কি করে, ক্ষতি করে, কত, 50 টাকা পরিমাণ, তাহলে তার শাস্তি হবে, ধারা 427। ধারা 428, 428 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আপনার আহ, আহ, ধারা 428 কি বলছে, 10 টাকা। 10 টাকা স্যার, 10 টাকা।
10 টাকা পরিমাণ যদি কোনো ব্যক্তি ক্ষতি করে বা কোনো ব্যক্তি যদি অনিষ্ট সাধন করে, কত টাকা? 10 টাকা পরিমাণ যদি অনিষ্ট সাধন করে অথবা কোনো জন্তু বা কোনো 10 টাকা সমমূল্যের বা 10 টাকা মূল্যের কোনো জন্তু যদি কি করে, হত্যা করে বা খুন করে অথবা বিকলাঙ্গ করে, বিকলাঙ্গের মাধ্যমে যদি অনিষ্ট সাধন করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 428। ধারা 428। ধারা 429, ধারা 429-এ বলা হয়েছে 50 টাকা সমমূল্যের যদি কোনো প্রাণী হত্যা করা হয় অথবা কোনো গবাদি পশু যদি বিকলাঙ্গ করা হয়, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 429। আর ধারা 435, 35 ধারা বলা হয়েছে 100 টাকা। কত টাকা? 100 টাকা মূল্য, 100 টাকা অথবা 10 টাকা সমমূল্যের কোনো আপনার ফসলি সম্পত্তি যদি অগ্নিকাণ্ডের মাধ্যমে আগুন ধরিয়ে দিল, এরূপ কোনো কাজের মাধ্যমে অথবা কোনো বিস্ফোরক পদার্থের মাধ্যমে যদি কি করে আপনার অনিষ্ট সাধন করে, তাহলে শাস্তি হবে ধারা 435। আর অপরাধমূলক আহ অনধিকার প্রবেশ ধারা 441। আমরা গতকালকে আলোচনা করছিলাম অপরাধমূলক অনধিকার প্রবেশ। এখানে অপরাধমূলক অনধিকার প্রবেশ বলতে কি বোঝায়? আপনি কোথাও প্রবেশ করার জন্য আপনার অধিকার নাই। অনধিকার প্রবেশ বলতে আপনার প্রবেশের অধিকার নাই, কিন্তু আপনি সেখানে প্রবেশ করছেন কোনো একটা অপরাধমূলক কার্য সম্পাদন করার জন্য। সেখানে যদি প্রবেশ করে আপনি অবস্থান করেন বা সেখানে যদি আপনি প্রবেশ করেন, প্রবেশ করে যদি কোনো ব্যক্তিকে সে প্রবেশ আপনি যেখানে করছেন বা যে বাড়িতে করছেন, যে ঘরে করছেন বা যে জায়গাতে করছেন বা যে ভূমিতে করছেন, আপনি যেখানেই প্রবেশ করেন না কেন, এই প্রবেশটা যদি কোনো অপরাধমূলক হয় বা কোনো ব্যক্তিকে যদি ভয়ভীতি প্রদর্শন করার জন্য, কোনো ব্যক্তিকে মেরে ফেলার জন্য, কোনো ব্যক্তিকে অপমান করার জন্য, অথবা কোনো ব্যক্তিকে যদি আপনি বিরক্তরও সৃষ্টি করেন, বিরক্তি, হালকা বিরক্তি হয়েছে, বিরক্তি যদি আপনি সৃষ্টি করেন, তাহলে আপনার সেটা কি হবে? অপরাধমূলক অনধিকার প্রবেশ ধারা 441। আর যে ব্যক্তি এই অপরাধমূলক অনধিকার প্রবেশ করবে তার শাস্তি হবে ধারা 447। কত? ধারা 447। এ পর্যন্তই আমাদের গতকালকে হয়েছিল, বৃহস্পতিবার পর্যন্ত। আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব ধারা 442 থেকে। কত? ধারা 442। এখানে 442 ধারা থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে 441 থেকে মোটামুটি 449, 50 পর্যন্ত, 57 পর্যন্ত, 456 পর্যন্ত। এখানে 442 ধারা থেকে 456 ধারা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তাহলে ধারা 442, 442 ধারায় বলা হয়েছে অনধিকার গৃহপ্রবেশ, অনধিকার গৃহে প্রবেশ। তাহলে অনধিকার বলতে কি বোঝায়? আপনার এক কথায় আপনার অধিকার নাই, অনধিকার। একটা হলো অধিকার আর একটা হলো অনধিকার। আপনার অধিকার বলতে কি? আপনার অধিকার আছে, আপনার অধিকার আছে। আর অনধিকার বলতে আপনার অধিকার নাই। তাহলে 441 ধারায় আমরা করছি অপরাধমূলক অনধিকার প্রবেশ, অর্থাৎ কোনো অপরাধ কার্যক্রম করার জন্য কোথাও কি প্রবেশের অধিকার নাই, কিন্তু সেখানে যদি আপনি প্রবেশ করেন বা অবস্থান করেন, অবস্থান করে যদি কোনো ব্যক্তিকে কি করেন, গালিগালাজ করেন, হুমকি দামকি দেন, ভয়ভীতি প্রদর্শন করেন অথবা বিরক্তির সৃষ্টি করেন অথবা অপমান করেন, তাহলে সেই জায়গায় অবস্থান করা বা প্রবেশ করাটা আপনার কি হবে? অপরাধমূলক অনধিকার প্রবেশ হবে। যদি আপনি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 447। ধারা 442 একটু বোঝার চেষ্টা করবেন। ধারা 442-এ বলা হয়েছে অনধিকার গৃহপ্রবেশ, অর্থাৎ গৃহপ্রবেশ করার আপনার অধিকার নাই। এখানে উল্লেখ করা আছে গৃহ, আর ওখানে অপরাধমূলক অনধিকার প্রবেশ, সেটা যে কোনো জায়গায় হতে পারে, আর এটা গৃহ। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব গৃহ বলতে কি বোঝায়। আমরা গৃহ বলতে কি কি বুঝি? এই যে একটা আমি রুমের ভিতরে আছে, একটা রুম, একটা গৃহ, একটা ঘর বাড়ি, গৃহ, একটা দালান বিল্ডিং, এটা কি? এটা গৃহ। আপনি একটা তাঁবু স্থাপন করে রাখেন, তাঁবু, যে তাঁবুর ভিতরে আপনি আপনার ফ্যামিলি নিয়ে, আপনি আছেন, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনার ভাই আছে, বোন আছে, এদেরকে নিয়ে কি আপনি বসবাস করেন বা অবস্থান করেন, বাসস্থান এক কথায় স্যার। বানানো হবে। অথবা জাহাজ, অথবা জাহাজ, যে জাহাজে আপনি কি করেন? বসবাস করেন, যে জাহাজে আপনি বসবাস করেন। এই যে আপনার কি বলে, বেদে মেয়েগুলা যারা থাকে, তারা কি করে? আপনার নৌকাতে অবস্থান করে। যে এই যে অবস্থান যে করে, সেই নৌকাটা তাদের জন্য কি? বাসস্থান, তাদের জন্য গৃহ, তাদের জন্য ঘর, তাদের জন্য সেটা কি? বাড়ি। তাহলে আপনি যেখানে অবস্থান করেন বা যে জায়গাটায় আপনি অবস্থান করেন, যে জায়গাটায় আপনি কি করেন? বসবাস করেন, সে বাসযোগ্য স্থান, ঘর, তাঁবু, গৃহ, দালান, বিল্ডিং, যাই কিছু হোক না কেন, জাহাজ, এই জাতীয় প্রত্যেকটা জিনিসই কি হবে? আপনার গৃহ হিসেবে গণ্য হবে। অথবা
আপনি এমন কোন জায়গা আছে যে জায়গায় আপনি নামাজ কালাম পড়েন, উপাসনা করেন, সেই জায়গাটাও কি আপনার গৃহ হিসেবে গণ্য হবে। অথবা আপনি যে সকল জায়গায় সম্পত্তি সংরক্ষণ করেন, গুদাম ঘর আছে, গুদাম ঘরে আপনি সম্পত্তি সংরক্ষণ করেন, অথবা আপনার দোকানপাট আছে, হোটেল আছে, যেগুলো জায়গায় আপনাকে বিভিন্ন ধরনের সম্পত্তি থাকতে পারে, এই সম্পত্তি সংক্রান্ত যে ঘরগুলো সেটাও কি, সেটাও আপনার গৃহ হিসেবে গণ্য হবে। আর প্রবেশ বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রবেশ, প্রবেশ বলতে আপনার শরীরের কোনো একটা অঙ্গ যদি আপনি ঢুকিয়ে দেন ওই জায়গায় বা গৃহে, তাহলে সেটা কি হবে? আপনার প্রবেশ হিসেবে গণ্য হবে। এখন মনে করেন যে আপনার এই প্রবেশটা আমি একটু বোঝাই। আপনি জানালা দিয়ে কোনো কিছু চুরি করার জন্য বা কোনো কিছু নেওয়ার জন্য কি করলেন? আপনি কোনো একটা কক্ষে হাত দিয়ে দিলেন যেখানে আপনার প্রবেশ করার কোনো অধিকার নাই, বা যেখানে হাত দেওয়ার মতো কোনো অধিকার আপনার নাই, কিন্তু আপনি যদি হাত দিয়ে দেন, অথবা আপনি যদি মাথা ঢুকিয়ে দেন, অথবা আপনি যদি পা দিয়ে দেন, আপনি শরীরের যে কোনো একটা অঙ্গ যদি কোনোভাবে কোনো গৃহের কোনো জায়গায় যদি আপনি প্রবেশ করান, তাহলে সেটা কি হবে? অনধিকার গৃহে প্রবেশ হবে। অনধিকার গৃহে প্রবেশ, ধারা 442, 442 ধারায় সংজ্ঞার কথা বলা হয়েছে। এখানে ধারা 442, 442 বলা হয়েছে সংজ্ঞা। তাহলে অনধিকার মানে যেখানে অধিকার নাই, গৃহে প্রবেশ মানে ঘরে প্রবেশ। এখানে ঘর বলতে বিল্ডিং, দালান, বাড়ি, তাঁবু, জাহাজ, নৌকা, যাই কিছু হোক না কেন, যেখানে আপনি বসবাস করেন, যেখানে আপনি আহ যেখানে আপনি বসবাস করেন, যেখানে আপনি উপাসনা করেন, যেখানে আপনি সম্পত্তি সংরক্ষণ করেন, সেটাই কি হবে? গৃহ হিসেবে গণ্য হবে বা ঘর হিসেবে গণ্য হবে, ধারা 442। অর্থাৎ ধারা 442 তাহলে সংজ্ঞা, সংজ্ঞাতে কি বলা হয়েছে? অনধিকার গৃহ প্রবেশ। যদি কোনো ব্যক্তি মানুষ বসবাসের স্থান বা উপাসনার স্থান রূপে ব্যবহার করা হয়, অথবা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহার করা হয় এমন যে কোনো দালান, যে কোনো বিল্ডিং, যে কোনো ঘর, যে কোনো কক্ষ, যে কোনো তাঁবু, যে কোনো জাহাজ, বা যে কোনো উপাসনা কেন্দ্র, আহ, আহ, অথবা যা সম্পত্তি সংরক্ষণের জন্য বা বসবাসের জন্য অথবা উপাসনার জন্য নির্ধারিত স্থান হিসেবে ব্যবহার করা হয়, সেখানে যদি অপরাধমূলক অনধিকার প্রবেশ করে, অর্থাৎ অপরাধমূলক যদি কোনো ব্যক্তি অনধিকার প্রবেশ করে, তাহলে তাকে কি বলে? অনধিকার গৃহ প্রবেশ বলে, ধারা 442। তাহলে এখানে কি করতে হবে? অপরাধমূলক অনধিকার প্রবেশ করতে হবে। অপরাধমূলক অনধিকার প্রবেশ অর্থাৎ কোন স্থানে আপনার প্রবেশের অধিকার নাই, সেখানে যদি আপনি প্রবেশ করেন, তাহলে আপনার শাস্তি হবে কত? ধারা 442। সংজ্ঞা ধারা 442। পরের বিষয়গুলো আলোচনা করবো, ধারা 442। তাহলে ধারা 441, অনধিকার, অপরাধমূলক অনধিকার প্রবেশ। সংজ্ঞা, অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা, শাস্তি ধারা 447, ধারা 442। অনধিকার গৃহে প্রবেশ অর্থাৎ কোনো অপরাধ কর্ম করার জন্য যদি অনধিকার কোথাও প্রবেশ করেন, কোনো কক্ষে, কোনো ঘরে, কোনো তাঁবুতে, কোনো বিল্ডিং এ, যেখানে মানুষ বসবাস করা, যেখানে মানুষ উপাসনা করে, অথবা যেখানে মানুষ সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহার করে, সেই স্থানে যদি আপনি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেন, তাহলে আপনি অনধিকার গৃহে প্রবেশ করেছেন বলে গণ্য হবে, ধারা 442। ধারা 442। তাহলে এখানে শুধু প্রবেশ করা বলতে, এখানে আপনার 442 ধারায় যে প্রবেশের কথা বলছে, এখানে প্রবেশ বলতে আপনার শরীরের কোনো অঙ্গ সেখানে কি করা? আপনার প্রবেশ করানো, বা কোনো অংশ, শরীরের কোনো অংশ সেখানে ঢুকানো, সে কক্ষ হোক, তাঁবু হোক, গৃহ হোক, যে কোনো জায়গায় হোক, সেখানে যদি ঢুকান, অথবা আপনি ঢুকিয়ে যদি সেখানে যদি অবস্থান করেন, তাহলে সেটা আপনার কি হবে? অনধিকার গৃহ প্রবেশ হবে, ধারা 442। ধারা 443। এখানে ধারাগুলো কিন্তু পাশাপাশি একদম সেম, যদি ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু ঝামেলা। ধারা 443। ধারা 442 অনধিকার গৃহপ্রবেশ। ধারা 443 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। সংগোপনে, সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ। তাহলে সংগোপনে বলতে কি বোঝায়? গোপনে, গোপনে মানে অতি সতর্কতার সাথে যদি গোপনে যদি কোথাও প্রবেশ করা হয়, তাহলে সেটাই হবে কি? সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, বা সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ, ধারা 443। ধারা 443। 443 দ্বারা এখানে বলা হয়েছে সংগোপনে যদি কোনো ব্যক্তি অনধিকার গৃহ প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তি কি হবে? অবশ্যই অপরাধী হবে, ধারা 443। এখানে কিন্তু শাস্তির কথা বলা হয় না, এখানে শুধু আমরা সংজ্ঞার বিষয়গুলো আলোচনা করতেছি।
ধারা 441, ধারা 442, ধারা 443 সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ। 443, যদি কোনো ব্যক্তি সাবধানতা অবলম্বন করে, যদি কোনো ব্যক্তি সাবধানতা অবলম্বন করে কোনো দালান, কোনো বিল্ডিং, কোনো কক্ষ, কোনো তাঁবু, কোনো ঘর, কোনো জাহাজ, যেখানে মানুষ বসবাসের স্থান হিসেবে, আগের কথাই, যেখানে মানুষ বসবাসের স্থান হিসেবে অথবা উপাসনার স্থান হিসেবে অথবা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে নির্ধারিত স্থান হিসেবে ব্যবহার করা হয়, এবং সেই ব্যবহৃত স্থানে যদি কোনো ব্যক্তি সাবধানতা অবলম্বন পূর্বক কি করে, অনধিকার যদি গৃহ প্রবেশ করে, এবং সেই গৃহ প্রবেশের ফলে ওই গৃহের যে মালিক বা গৃহের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি, চাকর হোক, ভৃত্য হোক বা মালিক হোক, সেই মালিক যদি ওই প্রবেশের বিষয়টি যদি বুঝতে না পারে, তাহলে ওই ব্যক্তি কি করছে, সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ করেছে বলে গণ্য হবে। ধারা 443। তাহলে এখানে কি করতে হবে? একটা বিষয় হলো আপনাকে সাবধানতা অবলম্বন করে কোনো একটা গৃহে বা কক্ষে প্রবেশ করতে হবে। সেই গৃহে প্রবেশ বা কক্ষে প্রবেশের বিষয়টি ওই বাড়ির মালিক অথবা ওই বাড়ির চাকর অথবা ওই বাড়ির দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তি থাকবেন, তিনি কি বুঝতে পারবেন না। তিনি যদি বুঝতে না পারেন অথবা তিনি যদি জানতে না পারেন যে আপনি প্রবেশ করছেন, এই বিষয়টি যদি সে জানতে না পারে বা বুঝতে না পারে, তাহলে আপনি সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ করেছেন বলে গণ্য হবে। ধারা 443। ধারা 443, অনধিকার গৃহ প্রবেশ। ধারা 442, এখানে বাড়ির মালিক জানতে পারে, বাড়ির মালিক বুঝতে পারে, আপনার অধিকার নয় প্রবেশ করার, কিন্তু আপনি প্রবেশ করছেন সেটা বাড়ির মালিক জানতে পারে। কিন্তু ধারা 443, আপনি যদি সংগোপনে সাবধানতা অবলম্বন পূর্বক যদি সেখানে প্রবেশ করেন এবং প্রবেশ করে যদি সেখানে অবস্থান করেন, সেখানে অবস্থান করার বিষয়টি যদি আপনার বাড়ি মালিক বা বাড়ির রক্ষণাবেক্ষণকারী বা বাড়ির দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তি থাকবেন, তিনি যদি বুঝতে না পারেন বা তিনি যদি বিষয়টি আপনার সেখানে অবস্থানের বিষয়টি যদি জানতে না পারেন, তাহলে আপনি সংগোপনে অর্থাৎ সাবধানতা অবলম্বন পূর্বক সেখানে অনধিকার গৃহে প্রবেশ করেছেন বলে গণ্য হবে। ধারা 443। ধারা 443। ধারা 444, রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশের সংজ্ঞা। তা ধারা 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ, ধারা 442 অনধিকার গৃহপ্রবেশ, ধারা 443 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, ধারা 444 রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। কথা একটাই, শুধু বলা আছে যদি কোনো ব্যক্তি এই সংগোপনে গৃহপ্রবেশের ক্ষেত্রে শুধু রাত্রিবেলায় শুধু গৃহপ্রবেশটা করে, তাহলে তার শাস্তি হবে কত? ধারা 400। তাহলে তার অপরাধ হবে ধারা 444। ধারা 444, রাত্রিবেলায় সংগোপনে গৃহপ্রবেশ। যে ব্যক্তি কোনো অপরাধ করার জন্য কোনো স্থানে অনধিকার প্রবেশ করে এবং সেই প্রবেশের করার বিষয়টি যদি গোপন রাখে, এবং গোপন রাখার বিষয়টি যদি সেটা রাত্রিবেলায় হয়, এবং সেই গোপনের বিষয়টি যদি ওই বাড়ির মালিক, ওই বাড়ির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা দফাদার বা চাকর যেই থাকুক না কেন, তারা যদি বুঝতে না পারে, তাহলে তিনি কি করেছেন? রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ করেছেন বলে গণ্য হবে। ধারা 444। আর এখানে রাত্রিবেলা বলতে কি বোঝায়? রাত্রি বেলা আপনার সন্ধ্যাবেলা সূর্য অস্ত যখন যাবে, অর্থাৎ সূর্য যখন ডুবে যাবে, এই সূর্য ডোবার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সূর্য যতক্ষণ না উঠবে ততক্ষণ সময় পর্যন্ত আপনার রাত্রিবেলা হিসেবে গণ্য হবে, বা রাত বা রাত্রি হিসেবে গণ্য হবে, যদি কোনো ব্যক্তি এই সাবধানতা অবলম্বন পূর্বক রাত্রিবেলায় অর্থাৎ সূর্যাস্তের পর থেকে সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত, সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত যদি কোনো কক্ষে যদি অপরাধমূলক যদি অনধিকার প্রবেশ করে, এবং সেই প্রবেশের বিষয় যদি সে সাবধানতা অবলম্বন করে, এবং সেই বিষয়টি যদি মালিক অথবা দফাদার বা চাকর যেই ব্যক্তি থাকেন না কেন তিনি যদি বুঝতে না পারেন, এবং এই বিষয়টি যদি গোপন রাখা হয়, ঠিক আছে, এই বিষয়টি যদি গোপন রাখা হয় কোনোভাবে যদি তারা বুঝতে না পারেন, তাহলে কি হয়েছে? রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করেছেন বলে গণ্য হবে। ধারা 444। ধারা 444। তাহলে ধারা 441, অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ, যেখানে প্রবেশ করার অধিকার নাই কিন্তু সেখানে অপরাধ করার জন্য যদি প্রবেশ করা হয় অথবা অবস্থান করা হয়, অবস্থান করে বা প্রবেশ করে যদি কোনো ব্যক্তিকে অর্থাৎ সেই স্থানের কোনো মালিক বা দফাদার বা কেয়ারটেকার অথবা চাকর যেই থাকুক না কেন, দফাদার না, সরি, দফাদার হবে না, দফাদার তো আলাদা কথা, সরকারি কর্মচারী, সেখানে আপনার মালিক, কেয়ারটেকার বা দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তি থাকবেন বা পরিচালনাকারী যে ব্যক্তি থাকবেন, সেই ব্যক্তিকে যদি হুমকি ধামকি দেওয়া হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয়, বা অপমান করা হয় অথবা বিরক্তির সৃষ্টি করা হয়,
এই জাতীয় যদি কোনো কাজ করা হয় তাহলে ওই ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে বলে গণ্য হবে। আর অনধিকার গৃহপ্রবেশ, যেখানে আপনার প্রবেশ করার কোনো গৃহে, যেটা গৃহ হিসেবে গণ্য হয় বা যে গৃহে আপনি কি প্রবেশ করার অনুমতি নেই, সেখানে যদি অপরাধমূলক কোনো অনধিকার প্রবেশ করেন তাহলে কি হবে, সেটা অনধিকার গৃহপ্রবেশ হবে। আর ধারা 443-43 বলা হয়েছে সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ, আর ধারা 444 বলা হয়েছে রাত্রিবেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ। ধারা 444। ধারা 445। ধারা 445। ধারা 445-এ বলা হয়েছে অপথে গৃহ প্রবেশ। কি পথে? অপথে, যেটা পথ নয়, যেটা পথ নয়। কথা কি বোঝা যায়? বোঝা যায় স্যার। অনধিকার গৃহ প্রবেশ, গৃহ প্রবেশের আপনার অধিকার নাই। আপনার বাড়ি, আপনার ঘর, আপনার তাবু, আপনার বিল্ডিং, আপনার জাহাজ, আপনার যাই কিছু থাকুক না কেন, সেখানে প্রবেশের আপনার অধিকার আছে। ঠিক আছে? আপনার ঘর, আমি যে ঘরে ভাড়া থাকি, এখানে আমার প্রবেশের অধিকার আছে। আমার পাশের যে ফ্ল্যাট গুলো আছে, পাশের যে ফ্ল্যাট গুলো আছে, পাশের যে বিল্ডিং গুলো আছে, সেই বিল্ডিং এ প্রবেশ করার মতো কি আমার অধিকার নাই, অধিকার কিন্তু নেই। সে প্রবেশ করি, তাহলে সেটা কি হবে? অনধিকার গৃহ প্রবেশ। এই প্রবেশ যদি আমি দিনের বেলায় করি, দিনের বেলায় যদি সাবধানতা অবলম্বন করে যদি করি, তাহলে কি হবে? ধারা 300, ধারা সঙ্গোপনে। 440 সংগোপনে গৃহপ্রবেশ। আর যদি রাত্রিবেলায় করি তাহলে রাত্রিবেলায় সংগোপনে গৃহপ্রবেশ, ধারা 444। ধারা 445, এগুলো কিন্তু পাশাপাশি, ধারাগুলো পাশাপাশি, কিন্তু আমার কাছে বুঝতে ভালো লাগে, আমার কাছে পড়তে ভালো লাগে। অপথে গৃহপ্রবেশ, অপথ বলতে কি বোঝায়? যেটা পথ পথ নয়, নয়। যেটা পথ নয়। পথ। প্রবেশ করার জন্য গ্রামের বাড়িগুলো একটু লক্ষ্য করেন। আপনাদের গ্রামের বাড়ি কিনা বলতে পারবো না, আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়িগুলো সাধারণত দুইটা দরজা থাকে, একটা ঘরে দুইটা দরজা থাকে। একটা সামনের দিকে দরজা থাকে, যেটা সম্মুখ দিকে যাওয়ার জন্য। আর একটা পিছন দিকে দরজা থাকে, বিভিন্ন কৃষি কাজ করে কৃষির ফসলগুলা ঘরে উঠানোর জন্য যে দরজাটা ব্যবহার করা হয় গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে দুইটা দরজা থাকে বেশিরভাগ ঘরের, একটা পিছন সাইডে, একটা সামনের সাইডে। যেটা আপনার বাহির বাড়ির দিকে একটা থাকে, আর একটা ঘরের উঠানোর দিকে একটা থাকে। ঘরের উঠানোর দিকে বিভিন্ন রান্নাবাড়ি কাজ করার জন্য কি করা হয়, রাখা হয়, বা সজার ক্ষেত্রে রাখা হয়। আর বিভিন্ন কৃষি ফসল ঘরে ওঠার জন্য, সেটা ধান হোক অথবা গম হোক অথবা সরিষা হোক, যে কোনো কৃষি ফসল ঘরে উঠানোর জন্য কি করা হয়, আপনার বাহির সাইডে একটা দরজা থাকে। এই দুইটা মনে করেন তো ঘরে প্রবেশের দরজা। কোথায়? এই দুইটা আপনার ঘরে প্রবেশের দরজা। এখন আপনি যদি এই আহ, দরজা বা দুইটা তো দরজা আছে, এই দুইটা দরজা বাদে যদি আপনি অন্য কোনো ভাবে যদি ওই ঘরে বা কক্ষে বা গৃহে যদি প্রবেশ করেন, তাহলে আপনি সেটা কি করছেন? অপথে গৃহ প্রবেশ করেছেন বলে গণ্য হবে। এখন কি কি ভাবে যদি আপনি প্রবেশ করেন, সেই প্রবেশের ফলে অপথে গৃহ প্রবেশ হবে, সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। ধারা 445। ধারা 445। 445 ধারায় বলা হয়েছে ছয় ভাবে যদি আপনি কোনো গৃহে প্রবেশ করেন, তাহলে সেটা অপথে গৃহপ্রবেশ হবে বলে গণ্য করা যায়। কয় ভাবে? ছয় ভাবে। যে কোনো সময় এমসিকিউ আসতে পারে যে অপথে গৃহপ্রবেশের ক্ষেত্রে কয়টি পন্থা অবলম্বন করা যায়? দুইটি, চারটি, ছয়টি, আটটি? তাহলে ছয়টি। আপনি যদি কোনো ঘরে মূল যে রাস্তা থাকে বা মূল যে পথ থাকে, সেই পথ ব্যতীত যদি ভিন্ন কোনো উপায় অবলম্বন করেন, অথবা ছয়টির যে কোনো একটি পন্থা যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনি অপথে গৃহ প্রবেশ করেছেন বলে গণ্য হবে। ধারা 445। তাহলে ছয়টা বিষয় কি? এক নম্বর বিষয়, শীত কাটিয়া। কি কাটিয়া? শীত। গ্রাম অঞ্চলে শীত কাটে, এই বিষয়টি কি জানেন? চোরেরা শীত কাটিয়া চুরি করে। এখন গ্রাম অঞ্চলে বেশিরভাগই আপনার বিল্ডিং ঘর, বা কম করে হলেও কি হাফ ওয়াল ঘর। সেই কারণে শীত কাটার এই বিষয়টা এখন আর এর সম্ভব না। বেশি নাই স্যার, আগে ছিল। তাহলে যদি কোনো ব্যক্তি শীত কেটে যদি কোনো গৃহে প্রবেশ করে, তাহলে সেটা কি হবে? অপথে গৃহপ্রবেশ হবে। ধারা 445। কত? ধারা 445। 45। দুই নাম্বার, মানুষ ঢোকার যে পথ, সেই পথ দিয়া না গিয়া অন্য পথ দিয়া কিংবা দেওয়াল টপকায়া বা মই দিয়া যদি চড়িয়া যদি গৃহ প্রবেশ করা হয়, তাহলে সেটা কি হবে? অপথে গৃহ প্রবেশ। কিভাবে? আমি আপনি বাড়ির মালিক, আমি আপনি দরজা দিয়ে যাব, এটাই তো মূল কথা।
এই দরজা দিয়া না যায় যদি কোনো ব্যক্তি মই ব্যবহার করে, কি ব্যবহার করে? মই ব্যবহার করে, অথবা দেওয়াল টপকে, যদি বিল্ডিং ঘর হয় বা দালান ঘর হয় তাহলে যদি অথবা কোনো বিল্ডিং, বড় বিল্ডিং যদি ঈদ কি থাকে আপনার, ব্যালকনি থাকে, বড় বড় বিল্ডিং এ ব্যালকনি থাকে, ব্যালকনি দিয়েও যাওয়ার পন্থা থাকে, যদি গ্রিল না থাকে। তাহলে এই দেওয়াল টপকিয়ে অথবা মই ব্যবহার করে যদি কোনো ব্যক্তি কোনো গৃহে প্রবেশ করে তাহলে সেটা অপথে গৃহ প্রবেশ হবে, ধারা 445। তাহলে 1 নাম্বার শীত কেটে, 2 নাম্বার দেওয়াল টপকিয়ে অথবা মই ব্যবহার করে যদি কোনো ব্যক্তি কোনো গৃহে প্রবেশ করে তাহলে সে অপথে গৃহ প্রবেশ করেছে বলে গণ্য হবে, ধারা 445। 3 নাম্বার, যে পথ খোলা বাড়ির যে পথ খোলা বাড়ির মালিকের অভিপ্রেত নহে সেই পথ দিয়ে যদি কি করে, প্রবেশ করে, তাহলে সেটা কি হবে, আপনার অপথে গৃহপ্রবেশ হবে। ওই প্রথমে বললাম যে একটা বাড়ির, গ্রাম অঞ্চলে সাধারণত একটা বাড়ির দুইটা গেট থাকে বা দরজা থাকে। এখন বাড়ির মালিক সামনের গেট দিয়ে চলাফেরা করে, পিছনের গেট সে মোটেই খোলে না। এখন আপনি যদি সেই পিছনের গেট দিয়ে, মালিক যেটা খোলার কি করে না, খোলার জন্য রাখে নাই, মালিক গেট করে রাখছে কিন্তু মালিক সাধারণত সেই গেটটা কি করে না, খোলে না, এখন আপনি যদি সেই গেট দিয়ে যদি প্রবেশ করেন তাহলে সেটা কি হবে, আপনার অপথে গৃহপ্রবেশ হবে। অর্থাৎ যে পথ খোলা বাড়ির মালিকের মালিকের জন্য, কি বাড়ির মালিকের কোনো উদ্দেশ্য নাই, বা বাড়ির মালিক যে পথটা খুলবে না বা যে গেটটা খুলবে না সেই গেটটা দিয়ে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনার অপথে গৃহ প্রবেশ করেছেন বলে গণ্য হবে, ধারা 445। তাহলে তিনটা, একটা হলো শীত কেটে, 2 নাম্বার হলো দেওয়াল টপকিয়ে অথবা মই ব্যবহার করে। আমরা গ্রাম অঞ্চলে যে বলি মই, ধানে আপনার ধানের বীজ লাগানোর আগে এই মইটা সাধারণত ব্যবহার করা হয়, মইটার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এখন যদি আপনি মই লাগিয়ে অথবা দেওয়াল টপকে যদি কোনো গৃহে যদি প্রবেশ করেন তাহলে সেটা অপথে গৃহ প্রবেশ হবে। আর 3 নাম্বার, যে পথ খোলা বাড়ির মালিকের অভিপ্রেত নয় সেই পথ দিয়ে যদি আপনি প্রবেশ করেন তাহলে সেটা অপথে গৃহ প্রবেশ হবে। 4 নাম্বার, তালা ভেঙে বা তালা খুলে, বাড়ির মালিক তালা দিয়ে রাখছে, আপনি যদি সেই তালা যদি ভেঙে ফেলেন অথবা সেই তালা যদি খুলে যদি আপনি কোনো গৃহে প্রবেশ করেন তাহলে সেটা কি হবে, অপথে গৃহ প্রবেশ হবে। বাড়ির মালিক তালা দিয়ে রাখছে কি জন্য, কোনো ব্যক্তি জানি প্রবেশ করতে না পারে। এখন আপনি সুন্দর করে সেই তালা ভাঙলেন অথবা সেই তালা আপনি খুলে ফেললেন, খোলার জন্য এখন বিভিন্ন ধরনের কি অ্যাসিড ব্যবহার করা যায়, অ্যাসিড ব্যবহার করে, অ্যাসিড ব্যবহার করলে সেটা তালা দেখা যায় যে অটো খুলে যায়। এই তালা যদি আপনি খোলেন বা ভেঙে ফেলেন, ভেঙে ফেলে যদি কোনো গৃহে প্রবেশ করেন তাহলে সেটা আপনার কি হবে, অপথে গৃহ প্রবেশ হবে, ধারা 445। তাহলে 1 নাম্বার শীত কেটে, 2 নাম্বার দেওয়াল টপকে বা মই ব্যবহার করে, 3 নাম্বার যে পথ খোলা মালিকের জন্য অভিপ্রেত নয় সেই পথ যদি আপনি খুলে প্রবেশ করেন তাহলে আপনার কি হবে, অপথে গৃহ প্রবেশ হবে। অথবা বাড়ির মালিক বা বাড়ির চাকর বা ভৃত্য যেই হোক না কেন কি করছে, ঘর তালা দিয়ে রাখছে বা গৃহ তালা দিয়ে রাখছে, সেই তালা যদি আপনি ভেঙে ফেলেন অথবা সেই তালা যদি আপনি খুলে ফেলেন, খুলে যদি প্রবেশ করেন তাহলে কি হবে, অপথে গৃহ প্রবেশ হবে। 4 নাম্বার গেল। 5 নাম্বার, বল প্রয়োগ করে, আক্রমণ করে, ভয় ভীতি প্রদর্শন করে অথবা লোভ দেখিয়ে, কি বলপূর্বক আক্রমণ অথবা ভয় দেখিয়ে, বলপূর্বক যদি আপনি প্রবেশ করেন, আক্রমণ করে যদি আপনি প্রবেশ করেন অথবা ভয় দেখিয়ে যদি আপনি প্রবেশ করেন সেটাও কি হবে, অপথে গৃহ প্রবেশ হবে। 5 নাম্বার। 6 নাম্বার, আটকানো কোনো কিছুকে গিট খুলিয়া বা কোনো উপায়ে যদি মুক্ত করিয়া যদি আপনি প্রবেশ করেন, অর্থাৎ তালা দেওয়া নাই কিন্তু দেখা গেল যে রশি দিয়ে বাঁধা রাখছে, অথবা গ্রামে যে সাধারণত আপনার বিভিন্ন ধরনের ছিটকানি ব্যবহার করা হয়, ছিটকানি কি করছে আপনার, ছিটকানি লাগা রাখছে, আপনি যদি সেই ছিটকানি যদি আপনি খুলে যদি সেখানে প্রবেশ করেন তাহলে সেটা কি হবে, অবশ্যই অপথে গৃহ প্রবেশ হবে, ধারা 445। তাহলে ধারা 441 বলা হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশ, ধারা 442 অনধিকার গৃহে প্রবেশ, ধারা 443 সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ, ধারা 444 রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, ধারা 445 অপথে গৃহপ্রবেশ, অর্থাৎ যেটা পথ নয় সেই পথ দিয়ে যদি আপনি গৃহপ্রবেশ করেন তাহলে আপনার অপরাধ হবে কত, ধারা 445। আর শাস্তি ধারা 600, ধারা 446 থেকে তারপরে অনেকগুলো ধারা আছে। তাহলে কয় পন্থায় আপনি গৃহে প্রবেশ করলে সেটা অপথে গৃহপ্রবেশ হবে, ধারা 45 6 পন্থা। 406 যদি আপনি কোনো গৃহে প্রবেশ করেন তাহলে সেটা অপথে গৃহ প্রবেশ হবে। 1 নাম্বার শীত কেটে, 2 নাম্বার
যদি আপনি অনেক মই ব্যবহার করে অথবা দেওয়াল টপকে যদি প্রবেশ করেন। 3 নাম্বার, এমন কোন গেট আছে বা এমন কোন দরজা আছে যে দরজাটা মালিক বা মালিক বাড়ির ব্যবহার মালিক করে না। বসতো না বা বাড়ির মালিক কখনো খোলে না, সেই দরজা বা গেট দিয়ে যদি আপনি প্রবেশ করেন, সেখানে যদি প্রবেশ করেন তাহলে কি হবে? আপনার অপথে গৃহ প্রবেশ হবে। তারপরে 4 নাম্বার বলা হয়েছে তালা ভাঙার কথা, যদি তালা ভেঙে ফেলেন। 5 নাম্বারে বলা হয়েছে বল প্রয়োগ করে, আক্রমণ করে বা ভয়ভীতি প্রদর্শন করে যদি প্রবেশ করেন, অথবা এমন ভাবে কোনো একটা কিছু যে দরজাটা লাগানো আছে বা কোনো গেট দিয়ে কি করা হয়েছে, আপনার দরজা লাগানো আছে বা বাড়ির গৃহ কি করা আছে, আটকানো আছে, সেই গেট যদি আপনি খুলে ফেলেন, অথবা আপনি অন্য কোনো উপায়ে যদি সেই ঘর বা গৃহ বা তাঁবু যদি আপনি মুক্ত করেন সেখানে প্রবেশ করার জন্য, তাহলে সেটা অবশ্যই অনধিকার অপথে গৃহ প্রবেশ হবে। ধারা 445। ধারা 445। ধারা 446। ধারা 445-এর একটা উদাহরণ পড়ি। উদাহরণ: ক, জ এর গৃহের দেয়ালের একটি ছিদ্র বানাইয়া এবং উক্ত ছিদ্রের ভিতরে তার হাত দিয়া অনধিকার গৃহপ্রবেশ করে, ইহা অপথে গৃহপ্রবেশ বলে। আমি আগেই বলছি যে প্রবেশটা কিভাবে হবে। আপনার শুধু হাতটা অথবা আপনার পা অথবা আপনার মাথা, আপনার শরীরের যে কোনো একটা অংশ যদি আপনি কি করেন, প্রবেশ করা দেন, অর্থাৎ ঢুকায় দেন কোনো গৃহে বা কোনো কক্ষে বা কোনো তাঁবুতে বা যে কোনো জায়গায় কি করেন, আপনি প্রবেশ করেন, সেটা কি হবে? সেটাই প্রবেশ হিসেবে গণ্য হবে। আপনার সম্পূর্ণ মানুষ মাথা থেকে পা পর্যন্ত আপনার প্রবেশ করার প্রয়োজন নাই। আপনি মনে করেন যে হাতটা কি করলেন, কোনো একটা ঘরের ভিতরে বা কক্ষের ভিতরে ঢুকিয়ে দিলেন, এটাই হবে কি প্রবেশ। এটাই আপনার অনধিকার প্রবেশ, এটাই অপরাধমূলক প্রবেশ, এটাই অপথে গৃহপ্রবেশ। কথা বুঝতে পারছেন? আপনার শরীরের যে কোনো একটা অঙ্গ যদি আপনি প্রবেশ করেন, আপনি শুধু পা ঢুকিয়ে দিলেন, আপনি পা ঢুকা দিলেন, এই পা ঢুকানোটাই কি হবে? আপনার প্রবেশ হিসেবে গণ্য হবে। এবং সেখানে পা ঢুকানোর পরে আপনি অবস্থান করতে হবে, অথবা আপনার হাত ঢুকানোর পরে অথবা মাথা ঢুকানোর পরে, বা আপনি সম্পূর্ণ মানুষ যদি ঢুকে যান, ঢুকে যদি সেখানে অবস্থান করেন, তাহলে সেটা কি হবে? অপরাধমূলক অনধিকার প্রবেশ। তারপরে অনধিকার গৃহপ্রবেশ, তারপরে অপথে গৃহ প্রবেশ। প্রত্যেকটা প্রবেশের ক্ষেত্রেই আপনার হাত পা মুখ বা শরীরের যে কোনো একটা অঙ্গ যদি প্রবেশ করেন, সেটাই কি হবে? প্রবেশ হিসেবে গণ্য হবে। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার, বোঝা গেছে। আপনার সম্পূর্ণ মানুষ প্রবেশ করার প্রয়োজন নাই। এটার নাম যে কোনো দরকারি হবে। অনধিকার গৃহপ্রবেশ 43 সংগোপনে, 44 রাত্রিবেলায় সংগোপনে, 45 অপথে গৃহপ্রবেশ। 46 ধারায় বলা হয়েছে রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ। কখন? রাত্রিবেলায়। রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ, ধারা 446। এখানে কিন্তু সংজ্ঞায় 41 ধারা থেকে 46 ধারা পর্যন্ত আসছি। এখানে সংজ্ঞা বাহ। ধারা 446: কোনো ব্যক্তি সূর্যাস্তের পরে এবং সূর্য ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত বা সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত অপথে কোনো গৃহে প্রবেশ করে, তাহলে ওই ব্যক্তি রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ করেছে বলে গণ্য হবে। ওই ব্যক্তি রাত্রিবেলায় অপথে গৃহ প্রবেশ করেছে বলে গণ্য হবে। ধারা 446। ধারা 446। তাহলে 441 ধারায় আমরা পড়ছিলাম অপরাধমূলক অনধিকার প্রবেশ শাস্তি, ধারা 447। শাস্তি কত? ধারা 447। ধারা 448। আমরা 42 ধারায় পড়ছিলাম অনধিকার গৃহে প্রবেশ। কোথায় প্রবেশ? অনধিকার গৃহে প্রবেশ। 42 শাস্তি, ধারা 448। অপরাধমূলক অনধিকার প্রবেশ ধারা 441, শাস্তি ধারা 447, ধারা 442 অনধিকার গৃহপ্রবেশ শাস্তি, ধারা 448। অর্থাৎ যে ব্যক্তি অনধিকার গৃহে প্রবেশ করে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডের দণ্ডনীয় হবে, সেই সাথে অর্থদণ্ড হতে পারে অথবা উভয়দণ্ড হতে পারে। ধারা 448। ধারা 448। ধারা 449। ধারা 449। 449 ধারায় বলা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করার জন্য
বা অপরাধ অনুষ্ঠান করার জন্য বা উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি অনধিকার গৃহপ্রবেশ করে, কি করে? অনধিকার গৃহপ্রবেশ। অনধিকার গৃহপ্রবেশ কত? ধারা 442। কত? ধারা 442। অনধিকার গৃহপ্রবেশের শাস্তি ধারা 448। কিসের শাস্তি? শুধু আপনি প্রবেশ করছেন, কি প্রবেশ? অনধিকার গৃহপ্রবেশ, আপনার প্রবেশের অধিকার নাই, সেখানে আপনি প্রবেশ করছেন, শাস্তি ধারা 448। আর এই প্রবেশটা যদি মৃত্যুদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে, অর্থাৎ কোনো ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে, খুন করলে কি খুনের শাস্তি মৃত্যুদণ্ড, কোনো নারীকে ধর্ষণ করার উদ্দেশ্যে যদি আপনি প্রবেশ করেন, অথবা খুন সহ ডাকাতি করার উদ্দেশ্যে যদি না, খুন সহ এটা আলাদা ধারা, যদি আপনি এমন কোনো অপরাধ করবেন যে অপরাধ করার জন্য, যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে, যে অপরাধের শাস্তি হবে মৃত্যুদণ্ড, এরূপ কোনো অপরাধ সংগঠন করার উদ্দেশ্যে যদি আপনি কোনো গৃহপ্রবেশ করেন, তাহলে আপনার অপরাধ হবে কত ধারায়? ধারা 449। কত ধারা? ধারা 449। অর্থাৎ মৃত্যুদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠান করার উদ্দেশ্যে যদি আপনি অনধিকার কোনো গৃহে প্রবেশ করেন, তাহলে আপনার শাস্তি 449। 49। ধারা 450 মনে রাখবেন, পাশাপাশি 450 যাবজ্জীবন। যদি অনধিকার গৃহপ্রবেশ করেন তাহলে শাস্তি ধারা 450। কত? ধারা 450। ধারা 451। ধারা 451, একান্নতে বলা হয়েছে কারাদণ্ড। কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠান করার উদ্দেশ্যে যদি কোনো গৃহে আপনি অনধিকার প্রবেশ করেন, তাহলে কি হবে? আপনার শাস্তি হবে ধারা 451। এখানে 451 ধারার বিষয়ে আরেকটা কথা বলা আছে। আপনি 451 ধারার যে অপরাধটা শুধু কারাদণ্ড, কারাদণ্ডে দণ্ডনীয়, কিন্তু এই কারাদণ্ড দণ্ডনীয় অপরাধটা যদি আবার চুরি হয়, তাহলে চুরির ক্ষেত্রে আপনার শাস্তি হবে কত ধারায়? ধারা 451তেই শাস্তি হবে, কিন্তু শাস্তির পরিমাণটা একটু বৃদ্ধি হবে। কত বছর? 7 বছর হবে, সর্বোচ্চ 7 বছর। আর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের কথা বলা হয়েছে 2 বছর পর্যন্ত এখানে অপরাধ হতে পারে। আর 449 ধারায় বলা হয়েছে মৃত্যুদণ্ড, 450 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, আপনার কারাদণ্ড হবে যাবজ্জীবন। আর 451 ধারায় বলা হয়েছে আপনার যে কোনো কারাদণ্ড বা কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ, এখানে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ বলতে 2 বছর পর্যন্ত হবে। কিন্তু এই প্রবেশটা, অনধিকার প্রবেশটা যদি আপনার চুরি করার ক্ষেত্রে হয়, অর্থাৎ চুরি করার, আপনার শীত কাটা, শীত কাটা তো চুরি করা, এই চুরি করার উদ্দেশ্যে যদি কোনো বাড়ি যদি আপনি শীত কাটেন, তাহলে আপনার শাস্তি হবে কত ধারায়? ধারা 451। কত ধারায়? ধারা 451। তাহলে এখানে চুরির অপরাধটাও হবে, সেই সাথে অনধিকার গৃহপ্রবেশের অপরাধটাও হবে ধারা 451। কথা কি বোঝা যায়? বোঝা যায় স্যার। ধারা 453, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। কত? ধারা 443, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ অথবা অপথে গৃহপ্রবেশের শাস্তি। অপথে কত? 445। তাহলে 443 এবং 445 ধারার শাস্তি ধারা 453। কত ধারা? ধারা 453। মনে থাকবে? ধারা 441, অপরাধমূলক অনধিকার প্রবেশ, শাস্তি ধারা 447। ধারা 442, অনধিকার গৃহপ্রবেশ, শাস্তি ধারা 448, 49, 50, 51। কত? 48, 49, 50, 51। 48-এ বলা হয়েছে অনধিকার গৃহপ্রবেশের শাস্তি। 49-এ বলা হয়েছে যদি মৃত্যুদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠান করার উদ্দেশ্যে, অর্থাৎ খুন, ধর্ষণ এই জাতীয় কোনো অপরাধ করার উদ্দেশ্যে যদি কোনো বাড়িতে আপনি প্রবেশ করেন, অথবা দেখা গেল যে, উদাহরণ দেই, 449 ধারা, ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। খুনের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এখন
দেখা গেল যে আপনার প্রতিবেশী পাশের কোনো বাড়িতে সুন্দর মেয়ে আছে, এখন আপনারা চাইতেছেন যে কি করবেন, ধর্ষণ করবেন। এখন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। এই ধর্ষণ করার উদ্দেশ্যে বা ধর্ষণ করার জন্য যদি অনধিকার কোনো বাড়িতে যদি আপনি কি করেন, কোনো গৃহে যদি আপনি প্রবেশ করেন, প্রবেশ করার ক্ষেত্রে যদি কি করেন, ধর্ষণ সংক্রান্ত কোনো অপরাধ করার উদ্দেশ্যে বা কাউকে খুন করার উদ্দেশ্যে, অথবা যে অপরাধ করলে আপনার মৃত্যুদণ্ড হবে সেই মৃত্যুদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠান করার উদ্দেশ্যে বা অপরাধ করার উদ্দেশ্যে যদি কোনো গৃহে অনধিকার প্রবেশ করেন, তাহলে আপনার শাস্তি ধারা 449। আর এমন কোন অপরাধ করবেন যে অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। যেমন অ্যাসিড দ্বারা কি করা, কোনো নারীকে বা কোনো শিশুকে বা কোনো মানুষকে কি করা, আহত করা, গুরুতর জখম করা, চোখ মুখ উপড়ে ফেলা, মস্তিষ্ক নষ্ট করা, মুখমণ্ডল নষ্ট করা, বা যৌনাঙ্গ নষ্ট করা, ঠিক আছে, স্তন নষ্ট করা, এই যে অঙ্গগুলো আছে এগুলো যদি আপনি নষ্ট করেন তাহলে কি আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এইগুলা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, এইগুলা অপরাধ করার জন্য যদি কোথাও প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 450। আর আপনার কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ, অর্থাৎ ছোট ছোট কোনো অপরাধ করার উদ্দেশ্যে যদি আপনি কি করেন, কোথাও প্রবেশ করেন, তাহলে আপনার সেখানে শাস্তি হবে ধারা 451। সেই সাথে আপনি কোনো বাড়িতে বা কোনো গৃহে বা কোনো কক্ষে যদি আপনি চুরি করার উদ্দেশ্যে যদি অনধিকার গৃহে প্রবেশ করেন, তাহলে আপনার শাস্তি হবে কি, 7 বছর পর্যন্ত আপনার শাস্তি হবে ধারা 451। ধারা 453, তাহলে আমরা ধারা 441-এর শাস্তি পাইছি, ধারা 447, 42-এর শাস্তি পাইছি, 48, 49, 50, 51। এখন শাস্তি পাই নাই কত, 45, অপথে গৃহ, অপথে গৃহপ্রবেশ। সেই সাথে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশের শাস্তি ধারা 453। কত, 453। তাহলে 141 ধারা থেকে 146 ধারা পর্যন্ত শুধু সংজ্ঞা। আর শাস্তি 441 থেকে 446 পর্যন্ত সংজ্ঞা। 446 থেকে 457 আরো আছে, এগুলো পর্যন্ত আপনার কি বিভিন্ন অপরাধের শাস্তি। অপরাধমূলক অনধিকার প্রবেশ, অপথে গৃহপ্রবেশ, তারপরে অনধিকার গৃহপ্রবেশ, এই সকল ক্ষেত্রে আপনার এক একটা ক্ষেত্রে এক একটা শাস্তি। তাহলে ধারা 453-তে বলা হয়েছে সংগোপনে যদি কোথাও অনধিকার গৃহপ্রবেশ করা হয় অথবা অপথে যদি গৃহপ্রবেশ করা হয় তাহলে তার শাস্তি ধারা 453। ধারা 456, আপনাদের যে নোটশিটটা দেওয়া আছে নোটশিটে ধারা 457 দেওয়া আছে, এখানে 457 হবে না, ধারা 456 হবে। 456 ধারায় বলা হয়েছে রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, রাত্রিবেলায়। আর 53 তো পড়লাম কত, 53-তে, 53-তে পড়ছি সংরক্ষণে ধারা, সংরক্ষণে হ্যাঁ, আপনার সংগোপনে, শুধু সংগোপনে, শুধু সংগোপনে অনধিকার প্রবেশ অথবা সংগোপনে অপথে গৃহপ্রবেশ, আমাদের 53। আর এখানে 456-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রাত্রিবেলায়, রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করে অথবা রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ করে তাহলে তার শাস্তি ধারা 456। কততে, ধারা 456। অর্থাৎ যে ব্যক্তি রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করে অথবা রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডনীয় হবে অথবা অর্থদণ্ডে দণ্ডনীয় হবে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। তাহলে 444, 443 এবং 446, 443 এবং 446 ধারা অপরাধ, সে অপরাধের শাস্তি ধারা 456। কত ধারায়, 456। আর 441 ধারা থেকে 456 ধারা পর্যন্ত কোন ধারা বুঝতে কোথাও কোনো সমস্যা আছে? এখন একটু প্যাচ লাগতেছে, কিন্তু পরে যদি পড়েন পরে অবশ্যই ইনশাল্লাহ ঠিক হবে। 441 থেকে 456 অনেকগুলা ধারা আছে এখানে, 13টা ধারা। তাহের ভাই, এনামুল ভাই, বোঝা যায় না, বুঝতে কোনো জি স্যার, সমস্যা আছে? বোঝা যাচ্ছে, বোঝা সমস্যা যায় নেই। স্যার। যদি বোঝা যায়, বোঝা গেলে ভালো। বোঝা ভালো। এখন আহ অনেক
36। আমাদের একটু মোটরযান আলোচনা করব, সড়ক পরিবহন। আজকে থাক স্যার, আজকে দিয়ে অনেক পড়া হয়ে গেছে। একটু বেশি হয়ে over গেছে। পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু এমনি একটু রিভিশন দেই আপনার 86 ধারা থেকে। আমরা 86 ধারা কি পড়ছিলাম মনে আছে? 43 ধারার দেখুন, 43 আমি কিন্তু এইভাবে মনে রাখার জন্য আপনাদেরকে মানে এই জিনিসটা আমি বের করছি আসলে। 43 দুগুণা 86, অতিরিক্ত ওজন। 44, অতিরিক্ত কি? অতিরিক্ত গতি। তারপরে 45, অষ্টআশি। 45 অষ্টআশিতে বলা হয়েছে অতিরিক্ত উচ্চমাত্রার হর্ন, অতিরিক্ত ওজন, অতিরিক্ত গতি, অতিরিক্ত, আসলে অতিরিক্ত না, উচ্চমাত্রার হর্ন যদি ব্যবহার করা হয় তাহলে শাস্তি ধারা অষ্টআশি। 90তে বলা হয়েছে মোটরযান পার্কিং করার জন্য, অর্থাৎ 47 ধারা। 47, মোটরযান পার্কিং করার জন্য, যাত্রী ওঠানামা করার জন্য, পণ্য ওঠানামা করানোর জন্য নির্দিষ্ট যে জায়গাটা রাখা হয়েছে বা সড়কের যে জায়গাটা, পণ্য ওঠানামা করার জন্য বা যাত্রী পরিবহন যাত্রী ওঠানামা করার জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা হয়েছে, সেই জায়গা ব্যতীত যদি আপনি ভিন্ন জায়গায় যদি গাড়ি দাঁড় করান বা পার্কিং করান, তার আপনার শাস্তি হবে ধারা 90। ধারা 95, 95 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 62 ধারার বিধান, অর্থাৎ আপনার মোটরযানের সাথে, আপনার মোটরসাইকেল হোক, আপনার প্রাইভেট কার হোক, আপনার বাস হোক, ট্যাক্সি ক্যাব হোক, আপনার ট্রাক হোক, লরি হোক, যে কোনো যানবাহন হোক, যে কোনো মোটরযান হোক, আপনার মোটরযানের সাথে যদি কোনো ব্যক্তি আহত হয়, যদি তার চিকিৎসা হয়, তাহলে আপনি 62 ধারা অনুযায়ী কি করবেন? চিকিৎসা প্রদান করবেন। চিকিৎসা প্রদান যদি আপনি না করেন, অর্থাৎ 62 ধারার বিধান যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে আপনি অবশ্যই 95 ধারা অনুযায়ী কি হবেন? অপরাধী হবেন, ধারা 95। ধারা ধারা 98, 98 ধারায় বলা হয়েছে ওভারলোডিং করার কারণে, অর্থাৎ 43 ধারার বিধান লঙ্ঘন করার কারণে এবং 44 ধারার বিধান লঙ্ঘন করার কারণে, যদি অতিরিক্ত গতিতে এবং ওভারলোড করার কারণে যদি আপনি কোনো ব্যক্তিকে যদি কি করেন? আহত করেন, ঘটনা ঘটান, বা কোনো ব্যক্তি ক্ষতির সম্মুখীন হয়, যদি ভয় পায়, বা কোনো ব্যক্তির জীবন যদি বিপন্ন হতে পারে, কোনো সম্পত্তির যদি ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধী হবেন কত ধারায়? ধারা 98। আপনি গাড়িতে এমন ভাবে মাল উঠাইছেন বা আপনার গাড়িটা এমন দ্রুত চালাইতে, ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে, অর্থাৎ দণ্ডবিধির 338-এর ধারা হতে পারে, সম্পত্তির ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে আপনার অপরাধ হবে কত? সড়ক পরিবহনের 98 ধারা। কত ধারা? 98 ধারা। ঠিক আছে, 98। আর 99 ধারায় বলা হয়েছে আপনি যদি কোনো অপরাধে, এনামুল ভাই এবং তাহের ভাই সড়ক পরিবহন কোনো অপরাধ করার জন্য এনামুল ভাই করলেন, এই সহায়তার ক্ষেত্রে আপনার অপরাধ ধারা 99। ধারা 100 পুনঃ কোনো অপরাধের ক্ষেত্রে ধারা 100, 105 ধারায় বেপরোয়া গতিতে, দ্রুত গতিতে বা আপনার কি বেপরোয়া গতি, অতি দ্রুত গতি বা অবহেলাজনিত গাড়ি চালানোর ফলে যদি কোনো ব্যক্তি দুর্ঘটনায় কি হয়? মৃত্যুবরণ করে বা মারা যায়, তাহলে আপনার অপরাধ ধারা 105। ধারা 109 বলা হয়েছে মোটরযান থামানো এবং মোটরযানের কাগজপত্র পরীক্ষা করা কি করতে পারেন? একজন সাব ইন্সপেক্টর পদের অফিসার অথবা একজন সার্জেন্ট পদমর্যাদার অফিসার কি করতে পারেন? কাগজ পরীক্ষা করতে পারেন। এই ভিন্ন অন্য কোনো অফিসার মানে অধস্তন সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্টের অধস্তন কোনো অফিসার কি করতে পারে না? কাগজ পরীক্ষা করতে পারে না। ধারা 110 যে সকল ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। কত কত ধারায়? 72, 73, 75, 77, 79, ধারা 84, ধারা 86, ধারা 89, ধারা 92, ধারা 95, ধারা ধারা 98, ধারা 105। এই সকল অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ সড়ক পরিবহন আইনের এই সকল অপরাধ যদি কোনো ব্যক্তি করেন, তাহলে তাকে কি করা যায়? গ্রেপ্তার করা যায়। যখন বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হবে, তখন কি করতে হবে? ওই ব্যক্তিকে আহ গ্রেপ্তার করা হলে মোটরযানটি থানায়, তার সাথে যে মোটরযান থাকবে সেটা মোটরযানটি কি করতে হবে? থানায় প্রেরণ করতে হবে। এবং এই মোটরযান সম্পর্কে এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে, ড্রাইভার সম্পর্কে বা হেল্পার কন্ডাক্টর যারা থাকবেন তাদের সম্পর্কে, ওই গাড়ির বা মোটরযানের যে মালিক থাকবেন সেই মালিককে কি করতে হবে? 24 ঘন্টার ভিতরে তাকে অবহিত করতে হবে। ধারা 110। ধারা 110। এরপরে আর তিনটা ধারা আছে। কয়টা? তিনটা ধারা আছে। ইনশাআল্লাহ কাল পরশুর ভিতরে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। তাহলে দণ্ডবিধি আইনের কত গেল? ধারা 456। আর একটু ক্লাস নিলে ইনশাল্লাহ দণ্ডবিধি শেষ হবে, তারপরে আমরা ইনশাল্লাহ সাক্ষ্য আইনটা ধরার চেষ্টা করব। সাক্ষ্য আইন শিট করার সময় পাইতেছি না, অফিসে খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। চেষ্টা করতেছি
ইনশাল্লাহ করার জন্য যতটুকু ইনশাল্লাহ পারি করার চেষ্টা করব। করা হলে আপনাদের দিয়ে দেবো। আপনারা একটু পড়াশোনা মনোযোগ দেন আর একটু লেখার দিকে একটু মনোযোগ দেন, ঠিক আছে? একটু স্যার। ভালো করে দিকে। তাহলে আজকের মতো ক্লাস ইনশাল্লাহ এখানেই শেষ। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।